Welcome you once again to my online class. দেখো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। আজ এই ক্লাসটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের কম্পালসারি বাংলা বা LCC 2 বেঙ্গলির ক্লাস। LCC 2 বেঙ্গলি ক্লাস। আজ আমরা এই ক্লাসে যে বিষয় আলোচনা করতে চলেছি তা হলো রজনী উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। যেসব ছোট প্রশ্নগুলো তোমাদের জন্যে খুব ইম্পর্ট্যান্ট, সেইগুলিকেই আজ আমরা এখানে প্রথমে বোঝাবো এবং তারপর লেখাবো। কথাটা বোঝার চেষ্টা করো। সুতরাং জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। আমরা আজকে এই ক্লাসে রজনী উপন্যাস থেকে যে সমস্ত ছোট প্রশ্ন আসতে পারে সেগুলোকেই আমরা লিখব। ক্লিয়ার? দেখো, প্রথম যে আমরা প্রশ্নটি এখানে লিখব সেটি বলার আগে বলে নিই যে তোমাদের রজনী উপন্যাসটি এর মধ্যে আমি আলোচনা করেছি এবং তার থেকে বড় প্রশ্নও লিখিয়েছি এবং একাধিক বড় প্রশ্ন লিখিয়েছি, এবং সেই সব বড় প্রশ্নগুলির মধ্যে রজনীর চরিত্র আছে, শচীন্দ্রের চরিত্র আছে, অমরনাথের চরিত্র আছে। এইসব বিষয়গুলো আমি অলরেডি লিখিয়েছি। আজ আমরা ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো লেখাবো। প্রথম যে ছোট প্রশ্নটা আলোচনা করব সেই ছোট প্রশ্নটা বলে নিই। তোমাদের এখানে অনেক সময় বইয়ের লাইন তুলে, মানে রজনী উপন্যাসের যে সমস্ত লাইন আছে সেখান থেকে বেশ বিখ্যাত যেগুলো উক্তি, সেগুলোকে তুলে ধরে সেখান থেকে প্রশ্ন হতে পারে। যে কোনো ধরনের বিখ্যাত উক্তি কেন, যে কোনো লাইন তুলেই প্রশ্ন হতে পারে। তো তার মধ্যে আমি কয়েকটি খুব ইম্পর্ট্যান্ট বিষয় এখানে তুলে ধরব। যেমন প্রথম প্রশ্নটা লিখে নাও, আমি বিবাহ করিব না, সারা জীবন আইবুড়ো থাকিব। লিখে নাও, আমি বিবাহ করিব না, আমি সারা জীবন আইবুড়ো থাকিব। এটা বইয়ের লাইন, মানে উপন্যাসের লাইন। ড্যাশ দিয়ে লেখো প্রশ্ন। এবার লেখো, উক্তিটির বক্তা কে? কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? বক্তার এ ধরনের বক্তব্যের বা এ ধরনের উক্তির কারণ কি? প্রসঙ্গ সহ আলোচনা করো। আমি আবার বলি, আমি বিবাহ করিব না, সারা জীবন আমি আইবুড়ো থাকিব। উক্তিটির বক্তা কে? কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? বক্তার এ ধরনের বক্তব্যের কারণ কি? ব্যাখ্যা করো। আমি একটু বলে নিই, ভালো করে শোনো। বুঝতেই পারছো এই উক্তিটির বক্তা হলো রজনী। কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? অবশ্যই রজনী উপন্যাসের অন্তর্ভুক্ত। এবার হচ্ছে বক্তার এ ধরনের বক্তব্যের কারণ কি? প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করতে হবে। তো প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বলি যে রজনী উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে রজনী হলো একজন অন্ধ মেয়ে,
জন্মান্ধ মেয়ে, এবং সে ওই শচীন্দ্রদের বাড়ি বা লবঙ্গলতার বাড়িতে ফুল দিতে যেত। লবঙ্গলতা তাকে খুব ভালোবাসতেন এবং যথেষ্ট তার প্রতি স্নেহ মায়া মমতা ছিল। তো তিনি তার পুত্র শচীন্দ্রের কাছে একদা বলেছিলেন যে এত সুন্দর মেয়েটির এই অন্ধ মেয়েটির কি বিয়ে দেওয়া যায় না? তখন শচীন্দ্র তাদেরই ওই অধীনে কাজ করে গোপাল দাস নামে একজন ব্যক্তিকে কিছু টাকা বর্পণ দেওয়ার কথা বলে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। তো এখন রজনীকে যখন তার ছোট মা অর্থাৎ লবঙ্গলতা এই কথা বলে, রজনী কিন্তু এই প্রস্তাব মেনে নিতে পারেনি। কারণ এক নম্বর কারণ যে ওই গোপাল দাস কিন্তু বিবাহিত, তার স্ত্রী আছে, যদিও কোনো সন্তান নেই কিন্তু তার স্ত্রী আছে, তার নাম আবার চম্পা। আর তাছাড়া এক নম্বর হচ্ছে যে গোপাল দাস বিবাহিত, সেই জন্য তাকে তো সে বিবাহ করতে চায় না, এবং গোপাল দাস বয়সে যথেষ্ট বড় রজনীর চেয়ে। আর সবচেয়ে বড় কথা হলো রজনী কিন্তু মনে মনে শচীন্দ্রকে ভালোবেসে ফেলেছে এরই মধ্যে। তো এই সব কারণে সে ছোট মায়ের এই প্রস্তাবে রাজি তো হলোই না, বরঞ্চ তার মনে মনে ছোট মায়ের প্রতি ক্ষোভ জাগলো, রাগ হলো, এবং তখন সে এই কথা বলেছিল যে আমি বিবাহ করিব না, তোমরা আমার বিবাহের ব্যবস্থা করিও না, আমি বিবাহ করিব না, আমি সারা জীবন আইবুড়ো থাকি। তখনই সেই কথাগুলো বলেছিল। ক্লিয়ার? তাহলে এই যে অংশ, এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু পাঠ করে লিখতে হবে। এটা গেল একটা, এটা আমরা লিখব। আচ্ছা, এটা আগে লিখে নাও। আমি বিবাহ করিব না, ওই যে লাইনটা লিখেছো সবাই, আমি বিবাহ করিব না, আমি সারা জীবন আইবুড়ো থাকিব। উক্তিটির বক্তাকে কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? বক্তার এই ধরনের বক্তব্যের কারণ কি? প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করো। ফায়ার দ্য রেস্ট। বাকিরা কোথায়? হয়েছে? এবার লিখতে শুরু করো। আলোচ্য উক্তিটির বক্তা হলো রজনী। আলোচ্য উক্তিটির বক্তা হলো রজনী। হয়েছে? প্যারাগ্রাফ। তারপরে এবার পরের পাঠটা কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? প্যারাগ্রাফ করো। আলোচ্য অংশটুকু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসের অন্তর্ভুক্ত। আলোচ্য অংশটুকু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসের অন্তর্ভুক্ত। প্যারাগ্রাফ। পরের পাঠটা এবার লিখছি। রজনী উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে রজনী
রজনী লবঙ্গলতা ও রামসদয় মিত্রের বাড়িতে ফুল দিত। লবঙ্গলতা রজনীকে খুবই ভালোবাসতেন। একদিন তিনি কথার ছলে তার পুত্র শচীন্দ্রের কাছে বলেছিলেন যে এই অন্ধ মেয়েটির কি বিয়ে দেওয়া যায় না? শচীন্দ্র তার মা তথা লবঙ্গলতিকাকে খুবই ভালোবাসতেন। তিনি তখন তার মাকে জানিয়েছিলেন যে অবশ্যই রজনীর বিয়ে দেয়া যায়। এবং মায়ের এই ইচ্ছা পূরণের জন্য শচীন্দ্র তাদের অধীনস্থ গোপাল দাস নামে এক কর্মচারীকে গোপাল দাস নামে এক কর্মচারীকে 2000 টাকা বর্পণ দেওয়ার বিনিময়ে তাকে এই বিবাহে রাজি করান। দাঁড়ি প্যারাগ্রাফ। গোপাল দাস কিন্তু বিবাহিত ছিল। অবশ্য তার গোপাল দাস কিন্তু বিবাহিত ছিল। অবশ্যটা কাটো। গোপাল দাসের স্ত্রীর নাম ছিল চম্পা, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। সেই কারণে এবং টাকার প্রলোভনে সে রজনীকে বিবাহ করতে রাজি হয়েছিল। দাঁড়ি রজনীর ছোট মা তথা লবঙ্গলতা যখন রজনীকে এই প্রস্তাব দিলেন রজনীকে এই প্রস্তাব দিলেন যে তিনি তার বিবাহ গোপাল দাসের সঙ্গে ঠিক করেছেন, তখন রজনী
রজনী এই প্রস্তাবে মোটেই রাজি হয়নি। কারণ গোপাল দাস বিবাহিত, তার স্ত্রী আছে এবং সে বয়সে রজনীর চেয়ে অনেক বড়। তাছাড়া সবচেয়ে বড় কারণ হলো এই যে শচীন্দ্র না জানলেও রজনী মনে মনে শচীন্দ্রকে ভালোবেসে ফেলেছিল। অন্য কাউকে বিবাহ করা তার পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে রজনী লবঙ্গলতার এই প্রস্তাবকে মেনে নিতে পারেনি। ছোট মার প্রতি তার ভীষণ রাগ হয়েছিল এবং তখনই রজনী এই কথাগুলি বলেছিল। তখনই এই কথাগুলি রজনী বলেছিল। কমপ্লিট। এটা পরেরটা। যাহার করস্পর্শে এত সুখ ডট 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 ড্যাশ দিয়ে লেখো কোন উপন্যাসের অন্তর্ভুক্ত। উক্তিটি কার? এখানে কার করস্পর্শের কথা বলা হয়েছে? প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করো। প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করো। বেশ, এবার একটু শুনে নাও। প্রথম হচ্ছে কোন উপন্যাসের অন্তর্ভুক্ত, বুঝতেই পারছো রজনী উপন্যাসের অন্তর্ভুক্ত। তারপরে বলা হচ্ছে যে বক্তাকে, বক্তা অবশ্যই রজনী। তারপরে বলা হচ্ছে কার করস্পর্শের কথা বলা হচ্ছে, অবশ্যই শচীন্দ্রের। এবার উক্তিটির মানে প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করতে হবে। তো আমরা উপন্যাসটি পাঠ করে জানতে পারি যে একদিন যখন শচীন্দ্র ও লবঙ্গলতা বাড়িতে ছিল, সেদিনই
রজনী তাদের বাড়িতে ফুল দিতে এসেছিল। সাধারণত সে ফুল দিতে আসে না, রজনীর মায়ে ফুল দিতে আসতো, কিন্তু রজনীর মায়ের শরীর খারাপের জন্য রজনী সেদিন ফুল দিতে এসেছিল। তো যখন রজনী ফুল দিতে এসেছিল তখন সেই সময় শচীন্দ্র এবং লবঙ্গলতা উভয়েই সেখানে উপস্থিত ছিল। শচীন্দ্র মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে রজনী অন্ধ। স্বাভাবিকভাবেই যখন রজনী ফুল দিতে এলো তখন শচীন্দ্র, যেহেতু সে একজন ডাক্তার, স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে তার চোখ পরীক্ষা করার জন্যে বা চোখটা দেখার জন্য কি অসুবিধের জন্য সে দেখতে পায় না এটা দেখার জন্য তার চিবুক স্পর্শ করেছিল। এই প্রথম কোনো পরপুরুষের ছোঁয়া রজনী লাভ করেছিল এবং স্বাভাবিকভাবেই সেই স্পর্শানুভূতির মধ্যে দিয়েই তার মনের মধ্যে একটা হিল্লোল পড়ে গিয়েছিল। আমরা যেমন বলি প্রথম দর্শনেই প্রেম, তো এখানে তো দর্শনের প্রশ্ন নেই, কারণ সে তো চোখে দেখতে পায় না। এখানে প্রথম অনুভূতিতেই মানে স্পর্শেই এবং তার কণ্ঠস্বর শ্রবণ, এই দুয়ের মধ্যে দিয়েই রজনী তার প্রতি প্রথমেই প্রেমাসক্ত হয়ে পড়েছিল এবং তখনই তার মনে মনে এই কথাগুলি উদয় ঘটেছিল যে যার করস্পর্শে এত সুখ না জানি তাকে দেখতে কত সুন্দর ইত্যাদি ইত্যাদি। তখনই সেই কথাগুলো তার মধ্যে কেবল মনের মধ্যে জেগেছিল। তাহলে দেখো আমরা দেখছি যে প্রথম হলো কোন উপন্যাসের অন্তর্ভুক্ত, না রজনী উপন্যাসের, তিতির বক্তাকে না রজনী। তারপরে প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করে বললাম যে প্রকৃতপক্ষে রজনীর মা লবঙ্গলতাদের বাড়িতে ফুল দিতেন, কিন্তু সেদিন তিনি অসুস্থ থাকায় রজনী তাদের বাড়িতে ফুল দিতে এসেছিল। তো সেই সময় ঘরে লবঙ্গলতা এবং তার কনিষ্ঠ পুত্র শচীন্দ্র ছিলেন। তো স্বাভাবিকভাবেই মায়ের কাছ থেকে যখন শচীন্দ্র জেনেছিল যে রজনী চোখে দেখতে পায় না, স্বাভাবিকভাবে পেশাগত দিক দিয়ে সে ডাক্তার হওয়ায় তার চোখে কি প্রবলেম আছে সেটা দেখার জন্য, প্রাথমিকভাবে দেখার জন্য সে তার চিবুক স্পর্শ করে চোখটা দেখতে গিয়েছিল। আর এতেই তখনই রজনীর মনের মধ্যে একটা হিল্লোল দেখা দিয়েছিল, কারণ এর পূর্বে কোনো পরপুরুষের স্পর্শ সে পায়নি এবং এই যে স্পর্শানুভূতির মধ্যে দিয়ে রজনী তার মন প্রাণ সব যেন ওই শচীন্দ্রকে দিয়ে দিয়েছিল, যে যার করস্পর্শে এত সুখানুভূতি না জানি তার কণ্ঠস্বর, তাকে দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি। প্রথম স্পর্শানুভূতির মধ্যে দিয়ে তার প্রেম জাগ্রত হয়েছিল এবং তখনই এই ধরনের মানসিক অবস্থা তার সৃষ্টি হয়েছিল। এটাই লিখতে হবে। তো লিখতে শুরু করো। আলোচ্য অংশটুকু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাস এর অন্তর্ভুক্ত। আলোচ্য অংশটুকু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসের অন্তর্ভুক্ত। প্যারাগ্রাফ। এই উক্তিটির বক্তা হল রজনী। প্যারাগ্রাফ।
উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে রজনীর মা লবঙ্গলতাদের বাড়িতে ফুল দিত, কিন্তু সেদিন তার শরীর অসুস্থ থাকায় রজনী ফুল দিতে এসেছিল। তখন ওই ঘরে লবঙ্গলতা এবং তার কনিষ্ঠ পুত্র শচীন্দ্র উপস্থিত ছিল। শচীন্দ্র লবঙ্গলতার কাছ থেকে জানতে পেরেছিল যে রজনী চোখে দেখতে পায় না। শচীন্দ্র পেশাগত দিক দিয়ে একজন ডাক্তার ছিলেন। স্বাভাবিকভাবে রজনী কেন চোখে দেখতে পায় না এই বিষয়টি জানার জন্য শচীন্দ্র রজনীর চিবুক স্পর্শ করে তার চোখ দুটি দেখতে চেয়েছিলেন। শচীন্দ্রের এই করস্পর্শকে কেন্দ্র করে রজনীর মনে একটা আনন্দের শিহরণ বয়ে গিয়েছিল। কারণ এর পূর্বে কোনো পরপুরুষের স্পর্শ রজনী পায়নি। সাধারণ ক্ষেত্রে যেমন প্রথম দর্শনেই অনেক সময় প্রেমের আবির্ভাব ঘটে, এক্ষেত্রেও রজনীর ক্ষেত্রে তাই ঘটেছিল। তবে
সে জন্মান্ধ হওয়ায় প্রথম দর্শনে প্রেম বিষয়টি তার কাছে প্রযোজ্য নয়, তবে প্রথম স্পর্শানুভূতি এবং কণ্ঠস্বর শ্রবণের মধ্যে দিয়েই শচীন্দ্রকে সে তার মন প্রাণ সব দিয়ে বসেছিল। এবং সেই কারণেই তার মনের মধ্যে একটা আনন্দের হিল্লোল দেখা দিয়েছিল। প্যারাগ্রাফ, এখানে আর একটা প্রশ্ন আছে, কার করস্পর্শের কথা বলা হয়েছে? ওটা একটু লিখে নে, বোধহয় আমি অমিট করে গেছি। কার করস্পর্শের কথা বলা হয়েছে? প্যারাগ্রাফ কর। এখানে শচীন্দ্রের করস্পর্শের কথা বলা হয়েছে। কমপ্লিট। এটা পরের যে প্রশ্নটা আমরা লিখবো, লিখে নাও। রজনীর গৃহত্যাগের কারণ কি, বা রজনী গৃহত্যাগ করেছিল কেন? হয়েছে? ভালো করে শুনতে হবে আমাকে আগে। দেখ, এখানে রজনীর একটা গৃহত্যাগের দৃষ্টান্ত আছে। রজনী বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কিন্তু কেন? তখন বলতে হবে যে রজনী উপন্যাসটা পাঠ করে আমরা জানতে পারি যে রজনী জন্মান্ধ ছিল, কিন্তু লবঙ্গলতা তাকে খুবই স্নেহ করত, ভালোবাসত। সেই কারণে লবঙ্গলতা তার কনিষ্ঠ পুত্র শচীন্দ্রকে বলেছিল যে এই অন্ধ মেয়েটির কি বিয়ে দেয়া যায় না? তখন মায়ের এই ইচ্ছে পূরণের জন্য শচীন্দ্র তাদেরই অধীনস্থ কর্মচারী গোপাল দাসের সঙ্গে 2000 টাকার পণের বিনিময়ে রজনীর বিয়ের ব্যবস্থা করেছিল। কিন্তু রজনী এই প্রস্তাবকে একেবারেই মেনে নিতে পারেনি। কারণ হলো, গোপাল দাস বিবাহিত ছিল, তার বউয়ের নাম চম্পা। গোপাল দাসের বয়স অনেক বেশি ছিল, আর সবচেয়ে বড় কথা, রজনী এরই মধ্যে তার মন প্রাণ সবকিছুই শচীন্দ্রকে সঁপে দিয়েছিল। সুতরাং তার বিয়েতে একেবারেই মত ছিল না, বরঞ্চ তার ছোট মার প্রতি ভীষণ রাগ হচ্ছিল। সে ওই স্থানে থাকতেই চাইছিল। অন্যদিকে ওই গোপাল দাসের স্ত্রী চম্পা, সেও কিন্তু চাইছিল না এই বিয়েটা হোক। কারণ যদি রজনীর সঙ্গে গোপাল দাসের বিয়ে হয়ে যায়, তাহলে চম্পার কপাল পুড়বে।
কারণ চম্পার স্বামী তো গোপাল দাস। সেই জন্য চম্পাই কৌশলে, রজনীর তো এমনি রাগ হয়ে আছেই, রজনী ওই স্থানে থাকতে চাইছে না, তখন এই চম্পাই কৌশলে তার ভাইয়ের সঙ্গে তাদের দেশের বাড়িতে রজনীকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, এবং সেটাই সকলের কাছে প্রচার হয়ে গিয়েছিল যে রজনী বোধহয় গৃহত্যাগ করেছে। হ্যাঁ, তার তার ওই স্থানে থাকার ইচ্ছে ছিল না, চাইছিল না সে ওই পরিস্থিতিতে থাকতে, কিন্তু তাকে গৃহত্যাগে বা তাকে ওই স্থান ত্যাগ করতে প্ররোচিত করেছিল কিন্তু গোপাল দাসের স্ত্রী চম্পা। সে তার ভাইয়ের সঙ্গে তাকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। তার ভাইয়ের নাম হচ্ছে হীরালাল। হীরালালের সঙ্গে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, এবং সেটাই প্রচার হয়ে গিয়েছিল যে রজনী গৃহত্যাগ করেছে। ক্লিয়ার? তাহলে এটা খুব মনে রাখতে হবে কিন্তু, যে বলতে হবে যে গল্পটা পাঠ করে আমরা জানি যে রজনী জন্মান্ধ ছিল। সে ওই আমাদের শচীন্দ্র এবং লবঙ্গলতার বাড়িতে সে ফুল দিত। লবঙ্গলতা তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। তো তিনি তার বিবাহ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছিলেন, এবং শচীন্দ্রের মারফত। শচীন্দ্র তাদেরই অধীনস্থ একজন কর্মচারীকে 2000 টাকার পণের বিনিময়ে বিয়ের ব্যবস্থাও করেছিল। কিন্তু এই যে গোপাল, বা এই যে গোপাল যার সঙ্গে বিয়ের ঠিক হলো, সে কিন্তু বিবাহিত ছিল, তার স্ত্রীর নাম চম্পা। তো সে বয়সে অনেক বড় ছিল আমাদের রজনীর চেয়ে। স্বাভাবিকভাবেই রজনীর এই বিবাহের প্রস্তাবে রাজি সে হতে পারেনি। অনেকগুলো কারণ ছিল প্রস্তাবে না করার। কারণ 1 নম্বর, গোপাল দাস বিবাহিত। 2 নম্বর, গোপাল দাসের অনেক বয়স বেশি। এবং 3 নম্বর, রজনী এর মধ্যেই শচীন্দ্রকে তার মন প্রাণ দিয়ে বসে আছে, কাউকে তার বিয়ে করা সম্ভবই নয়। তো এই সব কারণে এই প্রস্তাব সে মেনে নিতে পারেনি, বরঞ্চ মনে মনে ভীষণ রাগ হয়েছিল ওই তার ছোট মার প্রতি, এবং ওই স্থানে সে আর থাকতে চাইছিল না, ওই স্থান থেকে চলে যেতে চাইছিল, ওদের চোখের সামনে থেকে চলে যেতে চাইছিল। আর ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল গোপাল দাসের স্ত্রী চম্পা। সেও তো চায়নি এই বিয়েটা হোক, কারণ এই বিয়ে হলে তার কপাল পুড়বে। সেই জন্য সেই রজনীকে তার ভাইয়ের সঙ্গে, তার ভাই লম্পট হীরালালের সঙ্গে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আর সেই ঘটনাটাই প্রচারিত হয়ে গেল যে রজনী গৃহত্যাগ করেছে। হ্যাঁ, তার ওই স্থানে থাকার সত্যিই ইচ্ছে ছিল না, কিন্তু তার গৃহত্যাগে প্ররোচিত তাকে আরও বেশি করেছিল গোপাল দাসের স্ত্রী চম্পা। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের লিখতে হবে। লিখতে শুরু করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে রজনী জন্মান্ধ ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে রজনী জন্মান্ধ ছিল। সে লবঙ্গলতাদের বাড়িতে ফুল দিত। লবঙ্গলতাকে সে ছোট মা বলেই ডাকত। লবঙ্গলতা রজনীকে খুবই ভালোবাসতেন। স্বাভাবিকভাবেই তিনি একদিন তার কনিষ্ঠ পুত্র শচীন্দ্রের কাছে
তার ইচ্ছে ব্যক্ত করে বলেছিলেন যে এই অন্ধ মেয়েটির কি বিয়ে দেওয়া যায় না? তারই শচীন্দ্র তার মাকে খুবই ভালোবাসতেন। সেই কারণে মায়ের এই সাধ, দন্তস্বরাকার ধ, মায়ের এই সাধ পূরণের জন্য তিনি তাদেরই অধীনস্থ কর্মচারী গোপালচন্দ্র দাসের সঙ্গে 2000 টাকার বর্পণের বিনিময়ে রজনীর সঙ্গে বিবাহের ব্যবস্থা করেন। দাঁড়ি প্যারাগ্রাফ কর। প্যারাগ্রাফ: রজনীর ছোট মা তথা লবঙ্গলতা রজনীকে যখন এই প্রস্তাব জানিয়েছিলেন তখন রজনী এই প্রস্তাব মেনে নিতে পারেনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। রজনীর এই প্রস্তাব না মানার পশ্চাতে, রজনীর এই প্রস্তাব না মানার বা প্রত্যাখ্যান করার পশ্চাতে যথেষ্ট কারণ ছিল। রজনীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পশ্চাতে যথেষ্ট কারণ ছিল। গোপাল দাস ছিল বিবাহিত। তার স্ত্রীর নাম চম্পা। গোপাল দাসের বয়স রজনীর চেয়ে অনেক বেশি ছিল। তাছাড়া রজনী মনে মনে এরই মধ্যে শচীন্দ্রকে তার মন প্রাণ সব কিছু দিয়ে বসেছিল। স্বাভাবিকভাবে অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে মেনে নেওয়া, স্বাভাবিকভাবে অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। এই কারণেই সেই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছিল এবং লবঙ্গলতা তথা
তার ছোট মার প্রতি, লবঙ্গলতা তথা তার ছোট মার প্রতি রজনীর ভীষণ রাগ হয়েছিল। রজনী ওই স্থান ত্যাগ করে চলে যেতে চাইছিল। তার মোটেই ভালো লাগছিল না। প্যারাগ্রাফ। এই সুযোগটিকেই কাজে লাগিয়েছিল গোপালচন্দ্র দাসের স্ত্রী চম্পা। কারণ রজনীর সঙ্গে যদি গোপালচন্দ্র দাসের সত্যিই বিবাহ হয়, তাহলে চম্পার কপাল পুড়বে। সেই কারণে সে রজনীকে ওই স্থান থেকে সরিয়ে দিতে চাইছিল এবং তার ভাই হীরালালের সঙ্গে রজনীকে তাদের দেশের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সে করেছিল। অন্যদিকে রজনীও যেহেতু বিবাহের প্রস্তাবে রাজি হতে পারেনি, সেই কারণে তারও ওই স্থান ত্যাগ করার ইচ্ছে ছিল। সেই কারণে চম্পা তাকে যে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, সেই প্রস্তাব রজনী মেনে নিয়েছিল এবং হীরালালের সঙ্গে সে ওই স্থান ত্যাগ করে চলে গিয়েছিল। এটি রজনীর গৃহত্যাগ বলে মনে করা হয়েছিল। এটি তার তথা রজনীর গৃহত্যাগ করা বলেই মনে করা হয়েছিল। এটা হয়ে গেল। তাহলে দেখো,
আজকে আমরা 3টে প্রশ্ন লিখলাম। উই হ্যাভ রিটেন 3 কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনগুলো, এখানে আরও কিছু কোশ্চেন আছে, কিন্তু আজকে আমরা এখানে থামবো, উই উইল স্টপ হেয়ার। এই 3টে কোশ্চেন মূলত লিখলাম, এগুলো সব কিন্তু 5 নম্বরই। খুব বড় লেখার প্রয়োজন নেই, তোমরা কোশ্চেনের উত্তর দেখেই বুঝতে পারছো যে শুধু দেখতে হবে যেটুকু তোমায় চেয়েছে সেটুকুই লিখতে হবে, তার বাইরে কোনো বাড়তি কিছু লেখার দরকার নেই। অনেক যে খাতা ভর্তি করতে হবে বড় বড়, না না, তা দরকার নেই। এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটুকু চেয়েছে সেটুকুই লিখতে হবে। তো তোমরা আমরা যে 3টে প্রশ্ন লিখলাম, আজকে 3টে প্রশ্ন লিখেছি, এই 3টে প্রশ্ন থেকে বুঝতেই পারছো যে এই শর্ট প্রশ্নগুলোর আনসার কেমন হবে। বাকি আমরা নেক্সট দিন করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কাছে একটাই কথা বলার, যে আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরও এই ক্লাসে জয়েন করতে বলো। তোমরা তো জানো আমি নিয়মিত ক্লাস নিই, রেগুলারলি ক্লাস নিই, সুতরাং লেট দেম জয়েন দ্য ক্লাসেস, তাদেরকেও জয়েন করতে বলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা আসছে তার জন্যে প্রস্তুতির জন্য এগুলো তো প্রিপারেশন দরকার। সো ইউ নিড টু জয়েন দ্য ক্লাসেস। ক্লিয়ার? আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটাই কথা বলার, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দাঁড়াও এবং আমাকে সাহায্য করো, যাতে আরও আমি তোমাদের ভালোভাবে সাহায্য করতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। সো হ্যাভ এ গুড ডে।